তপন, সনাতন, দুজনে কি করছিস এখানে? এত রোদের মধ্যে কাজ করতে তোদের অসুবিধা হচ্ছে না? কষ্ট তো অবশ্যই হচ্ছে ঠাকুমা। কষ্ট হলে কিছু কি করবার আছে বলো? কষ্ট না করলে কেউই তো আর আমাদের এমনিতে এমনিতে পয়সা দিয়ে যাবে না। বাড়িতে কষ্ট তো করতেই হবে পরিবারের জন্য। আমার যদি কিছু করার থাকতো আমি তো তোদের জন্যই করতাম। আমার সবার জন্য অনেক মায়া হয় রে। তুমি যে আমাদের জন্য এত কিছু ভাবছো এটা দেখেই ভালো লাগছে। তোমার মতো যদি অন্য কেউ আমাদের জন্য একটু ভাবতো, তাহলে আমাদের এত কষ্ট হতো না। যাদের কাজ করছি তিনি চাচ্ছেন আরও যেন বেশি করে কাজ করি। এতে রোদের মধ্যে খেটে কাজ করি, তাও ঠিকমতো পয়সা দেয় না, পয়সা নিয়ে ঘোরান। যাই হোক, তোরা মন খারাপ করিস না। আমি একটা জিনিস ভেবেছি তোদের জন্য করব। কি জিনিস ঠাকুমা? আমি ভেবেছি তোদের সবার জন্য একটা ভোজের আয়োজন করব। সেখানে তোরা হবি আমার অতিথি। তাহলে তো ভালোই হয়। তবে তুমি আগে একটু রবিনের সাথে কথা বলে দেখো, তোমার নাতির সাথে। আচ্ছা ঠিক আছে, আমি যাই রে, ওর সাথে কথা বলে তোদের জানাবো। কি রে রবিন, তা তোর ঠাকুমা তোকে কি বললো? তার কথায় কি তুই রাজি হয়েছিস নাকি? কি বলছো? ঠাকুমার আবার কি কথা? আমি রাজি হব? কিছুই তো বুঝতে পারছি না, খোলসা করে বলো না। কেন, ঠাকুমা তোকে কিছু বলেনি? আমরা তো বললাম তোকে জানানোর জন্য, তারপর আমাদের আবার জানাবে। আমি তো বাড়িতে যাইনি, ঠাকুমার সাথে আমার কথা হয়নি। আমি আজকে গিয়েছিলাম অন্য জায়গায় একটি কাজে। বাড়ির মধ্যে এখনো প্রবেশ করিনি, এখানে বসে চা খাচ্ছি। চাটা শেষ করে তারপর বাড়ির দিকে যাব। মানে ঠাকুমার সাথে কি কথা হয়েছে সেটা আমাকে বলো। বাড়ি গেলে ঠাকুমার থেকে তো জানতে পারবোই। তো ঠাকুমা বলছিল গ্রামের সবাইকে নিয়ে তিনি নাকি একটা ভোজের আয়োজন করতে চান। তা সেই ভোজে তিনি সবাইকে অতিথি হিসেবে রাখতে চাচ্ছেন। এটা নাকি তার একটা ইচ্ছে। আমরা বলেছি তোর সাথে কথা বলে তারপর জানাতে। হঠাৎ করে ঠাকুমা আবার এমন ইচ্ছে পোষণ করলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, আমি ঠাকুমাকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব। শুধু শুধু একটা ভোজের আয়োজন করলেই তো হয় না, অনেক খরচপাতি আছে, সেগুলোকে দেবে। আমরাও সেটার জন্য বলেছি। আর ঠাকুমা তো সৎ মানুষ, সেই জন্যই হয়তো আমাদের কষ্ট ভেবে তিনি একটা আয়োজন করতে চাচ্ছেন। অনেক টাকা খরচ হবে, সেই জন্যই আমরা বলেছি তোর সাথে কথা বলে তারপর জানাতে। আচ্ছা ঠিক আছে, ঠাকুমার কথায় তোমরা কিছু মনে করো না, আমি তার সাথে কথা বলবো। তোমরা বসো, চা খাও। রবিন, সারাদিন কোথায় কোথায় থাকিস তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। ঠিক মতো বাড়িতে আসিস না, খাবার দাবার খাচ্ছিস না। এমন করলে কিভাবে চলবে বল তো? আমারও তো খোঁজ খবর রাখছিস না দেখছি তুই। আরে আমার তো কাজে যেতে হয় ঠাকুমা, কাজে না গেলে আমরা খাবো কি বলো তো? কাজ করার জন্য আমি আছি তো। তোকে তো কতবার বলেছি তোর কাজ করতে যেতে হবে না, শুধু শুধু তুই কাজ করতে যাস। সেসব কথা বাদ দাও, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য এখানে আসলাম। আমারও তো তোর সাথে কথা ছিল, সেজন্যই তোকে খুঁজছিলাম। যাই হোক, তুই যেহেতু বলতে চাইছিস কথা, তুই আগে বল। তুমি সবাইকে বলে বেড়াচ্ছ তুমি নাকি অতিথি ভোজন দেবে। শুধু শুধু এই অতিথি ভোজন দেওয়ার কোনো দরকার আছে? পয়সা খরচ হবে, সেটা তোমার কি হিসেব আছে? হ্যাঁ, মাঝে মাঝে তুমি এমন সব কিছু করো আমাকে জিজ্ঞেস না করে, সেটা আমার মোটেও ভালো লাগে না। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? সামান্য একটা ভোজেরই তো আয়োজন করতে চাচ্ছি। গ্রামের সবাই মিলে অনেক কষ্ট করে, সেজন্য তাদের একটু সাহায্য করতে চাইছি। সবাই একসাথে বসে খাবে। এসব বাদ দাও, এতে অনেক পয়সা খরচ হবে। সে পয়সা দিয়ে আমরা 2-3 মাস ভালোভাবে চলতে পারবো। এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। আসো আসো, আমাকে এখন ভাত দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে ভাত দিচ্ছি।
আরে কানাই, তুই কি বেশি একটা ব্যস্ত আছিস নাকি? তোর সাথে আমার কিছু কথা ছিল, সেই জন্যই তোর এখানে আসলাম। দেখতেই তো পাচ্ছ, এখন আমি খুব ব্যস্ত আছি। এখন কোনো মাছের কারবার এখানে হবে না। আর যদি লাগে বাজার থেকে কিনে নিও। এখান থেকে কোনো মাছ দিতে পারবো না। যাও বুড়ি যাও। আরে আমি তোর এখানে মাছ কিনতে আসিনি রে, আমি এসেছি তোর সাথে একটু কথা বলতে। আরে আমি ব্যস্ত আছি, দেখতেই তো পাচ্ছ। এখন আসতে পারবো না, পরে কথা বলে নিও। এখন তুমি যাও। আরে অল্প কিছু কথা বলবো, বেশি একটা সময় লাগবে না, তোর উপকারই হবে। এদিকে আয়। কি হয়েছে ঠাকুমা? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন এখানে এসে? আমি এত করে বলছি আমি ব্যস্ত আছি, তারপরও তুমি আমাকে ডেকেই যাচ্ছ, হ্যাঁ? আমি গ্রামে সবাইয়ের জন্য একটা নিমন্ত্রণের আয়োজন করেছি। গ্রামের সবাই সেখানে আমার অতিথি হয়ে আসবে। আমি একটা অতিথি ভোজ করব সবাইকে, এই নিমন্ত্রণ দিতেই তোকে ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নেমন্তন্ন পেয়েছি, গ্রহণ করলাম। এখন তো যাও। আরও একটা কথা শোন না, নিতাই কাকুকে একটু বলে দিবি আমি যে আয়োজন করছি তারও এখানে নিমন্ত্রণ আছে। আমি বললে তো আর নিতাই বাবু আসবে না। নিতাই বাবুকে অবশ্যই তোমার বলতে হবে। তুমি বলে দিও, আমি তাকে জানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন তো সময় নেই, আমি সময় করে বাড়িতে যাব, এখন কাজ আছে, আমি যাই তাহলে। কিরে কানাই, সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে তো? কাজে কিন্তু কোনো গড়মিল করা যাবে না, আগেই বলে দিচ্ছি। আমি থাকতে আপনি এত চিন্তা করছেন কেন? আমি এখানে থাকতে কাজে কোনো রকমের গরমিল হবে না। আমি খুবই ভালোভাবে কাজগুলো সামলে নিচ্ছি। প্রতিবারই তো বলিস ভালোভাবে সামলে নিচ্ছি, পরে তো তোর জন্য একটা ঝামেলায় পড়তে হয় আবার। যে মাছগুলো আছে সেগুলো গ্রামের জন্য রেখে দিবি, তবে সেগুলো অল্প দামে বিক্রি করবি না, বেশি দামে বিক্রি করবি গ্রামের মানুষের কাছে। আর বড় মাছগুলো আলাদা করে ফেলবি, বড় মাছগুলো আলাদা করে শহরে দিবি, শহরে এগুলো ভালো দামে বিক্রি হবে। এসব আবার আপনাকে বলে দিতে হয় নাকি? আমি তো অনেক দিন ধরেই এ কাজ করে আসছি। নতুন করে বলবার কিছু নেই, আমি সব কিছু সামলে নেব। আপনি চিন্তা করছেন কেন? শহরের মাছের সাথে কোনো পচা মাছ যেন না যায় একটু দেখিস। পচা মাছ থাকলে গ্রামের ছোট মাছের সাথে দিয়ে দে, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটি কথা বাবু শুনুন। কি আবার কথা বল? আমাদের গ্রামের ওই বুড়ি আছে না, রবিনের দাদি, সে নাকি সবার জন্য গ্রামে একটা ভোজের আয়োজন করেছে, অতিথি ভোজন। সেখানে নেমন্তন্ন করেছে আপনাকে। এভাবে নেমন্তন্ন করলে হবে নাকি? আর আমাকে তো বাড়ি গিয়ে নেমন্তন্ন দিয়ে আসতে হবে। তাতে সমস্যা নেই, আমিও বুড়িকে একই কথা বলেছি যে যে কোনো সময় বাড়িতে যাবে, সমস্যা নেই। কেমন আছেন নিতাই বাবু? কানাইয়ের সাথে আমি একটা খবর পাঠিয়েছি, সেটা আপনি শুনেছেন? কানাই হচ্ছে আমার কর্মচারী, তুমি তাকে দিয়ে কোনো খবর পাঠালে সেটা আমি কিভাবে নেব বলো তো? আমার কর্মচারীর কাছে তো তুমি কোনো খবর পাঠাতে পারো না। আমার উদ্দেশ্যে যদি কোনো খবর দিতে হয় নিজে এসে দিয়ে যাবে। আমি কি মানুষ সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ বুড়ি। হ্যাঁ, আপনি আমাকে ভুল বুঝছেন বাবু, তেমন কিছু নয়। কানাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি শুধু ওকে বলেছি আপনি যে গণ্যমান্য ব্যক্তি সমাজে, অবশ্যই আপনাকে তো আমি নিজে এসে নিমন্ত্রণ করে যাব, কাউকে বললে হবে না, সেটা তো আমি জানি। কানাইয়ের সাথে দেখা হয়েছে সেজন্য বলেছিলাম। যাই হোক, সেসব বাদ দাও। এখন তুমি বলো কিসের আয়োজন করতে চাচ্ছ, আর আমাকে সেখানে কি হিসেবে নেমন্তন্ন করছো? শুনলাম গ্রামের সবাইকে নাকি তুমি সেখানে গণহারে নেমন্তন্ন করেছো। আমি কিন্তু গণ আহারে যাওয়ার মানুষ না, বলে দিচ্ছি। সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি, এটা সত্যি কথা, তবে অবশ্যই আমি আপনাকে সবার সাথে গুলিয়ে ফেলবো না। আপনার জন্য আলাদা কিছু ব্যবস্থা করতেই তো হবে আমাকে, তাই না? সবার সাথে আপনাকে খেতে বসতে হবে না, আপনাকে আলাদা বসিয়ে খাবো। আরও যারা থাকবে গণ্যমান্য ব্যক্তি,
আচ্ছা, যদি তুমি এত রকমের ব্যবস্থা করতে পারো তাহলে আমি একবার সেখানে যেয়ে দেখব, না হলে কিন্তু যাব না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। কবে এই আয়োজনটা হবে আমি আপনাকে জানিয়ে দেব। এখন তাহলে আমি যাই। রবিন যেটা বলল সেটা শুনে বুঝতে পারলাম ঠাকুমা যে অতিথি ভোজের আয়োজন করেছে সেটার জন্য রবিন একদমই খুশি নয়, কোনোভাবেই এটা করতে চাচ্ছে না। রবিন যে খুশি থাকবে না এটা তো স্বাভাবিক ব্যাপার। রবিন কত কষ্ট করে টাকা রোজগার করে, ঠাকুমা যদি একদিনে সবাইকে খাইয়ে সেই টাকা খরচ করে ফেলে তাহলে তো রবিনের কষ্ট লাগবেই, তাই না? আমাদের সাথে যদি এমনটা হতো তাহলে আমাদেরও খারাপ লাগতো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বুড়িমার। ঠাকুমা গণহারে সবাইকে অতিথি ভোজে নেমন্তন্ন করছে, এভাবে করলে কত মানুষকে খাওয়াতে হবে সে চিন্তা বুড়িমার মাথায় নেই। তিনি নেহাত সৎ মানুষ, সেজন্য এত প্যাঁচকোচ বোঝেন না, সবাইকে নেমন্তন্ন দিয়ে যাচ্ছে। এটা তুই একদম ঠিক কথা বলেছিস তপন। ঠাকুমা অতিরিক্ত ভালো মানুষ, সেজন্য সবাই তাকে ঠকিয়ে খায়। ভালো মন্দ বোঝবার মতো তার এখনো সেই চিন্তা চেতনা নেই। আমরা কিন্তু সবটাই জানি, সবটা জেনে আমাদের এভাবে বসে থাকা মোটেও উচিত হচ্ছে না। রবিনকে গিয়ে আমাদের সবটা জানানো উচিত। রবিন যদি বুড়িমাকে বোঝায় তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। কাজ শেষ করে বাজারে গেলেই রবিনের দেখা পাবো, সেখানেই বলবো। এখন চলো কাজ করি। আরে রবিন, আমরা তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেজন্য তোমাকে খুঁজছিলাম। তোমরা তো ভালো করেই জানো আমি কাজে থাকি, সেখান থেকে আসতে দেরি হয়ে যায়, এই জন্যই হয়তো আমাকে খুঁজে পাওনি। এখন আমি মাত্র কাজ শেষ করে এদিকে আসলাম। কি হয়েছে, মানে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলো তো? বাড়িতে যেতে হবে আবার। না না, ওদিকে ঠাকুমা কি শুরু করেছে সেটা কি জানতে পেরেছো? ঠাকুমা আবার কি শুরু করলো? তাকে তো আমি সবকিছু করতে নিষেধ করে দিয়েছি। ঠাকুমা তোমার কোনো কথাই শুনছে না ভাই। তিনি হেঁটে হেঁটে গ্রামের সবাইকে অতিথি ভোজের নেমন্তন্ন করছেন, এমনকি নিতাই বাবুকেও তিনি ডেকেছেন সেখানে আসবার জন্য। এত মানুষকে তিনি যে খাওয়াতে চাচ্ছে, এত পয়সা পাবে কোথায় বলো তো? আর বুঝলাম তার পয়সা আছে, পয়সা থাকলেই কি সব কিছু খরচ করতে হবে নাকি? এসব কিছুই তো আমি জানি না, ঠাকুমা আবারও এসব করা শুরু করেছে। তোমরা আমাকে বলে ভালোই করেছো। আমি বাড়িতে যাচ্ছি, এসব নিয়ে তার সাথে কথা বলবো, একটা বিহিত করতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে তাকে একটু বোঝানোর চেষ্টা করো, তার সাথে তুমি আবার ঝামেলায় জড়িও না জানো। হ্যাঁ, আরে সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না কাকা, ঠাকুমা তো আমার আপনজন, তার সাথে আমি আবার ঝামেলা করব কেন? এমন কিছু একটা করতে হবে যাতে করে ঠাকুমা এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাড়ির দিকে যাও, যেটা ভেবেছো সেটা করো। আয় আয় রবিন আয়। আজকে নিশ্চয়ই তোর অনেক কষ্ট হয়েছে, এত দেরি করে আসলি যে। আমার তো প্রতিদিনই কষ্ট হয়, তুমি তো আমার কষ্ট বুঝতে চাও না। এটা আবার তুই কি কথা বললি? আমি আবার কবে তোর কষ্ট বুঝতে চাইলাম না? আমি তোর ঠাকুমা, সব সময় আমি তোর কষ্ট বুঝি। এত বড় করেছি তোকে। আমি এত কষ্ট করে টাকা রোজগার করি, সেই টাকা দিয়ে তুমি যদি সবাইকে বিনে পয়সায় খাওয়াতে চাও তাহলে তো আমার অনেক লোকসান হয়ে গেল। তাহলে আমার ভালো আর কই? তুমি বুঝতে চাইলে গ্রামের মানুষকে খাইয়ে কি লাভ বলো তো? অবশ্যই লাভ আছে। গ্রামের মানুষজন অসহায়, তাদের যদি একটু সাহায্য করি ওপরওয়ালা খুশি হবে। আমি মরে গেলে আমার জন্য তারা আশীর্বাদ করবে। তুমি যদি খাওয়াতেই চাও তাহলে ঠাকুমা সৎ লোকেদের খাওয়াও, তাহলেই তো হয়। খারাপ লোকেদের খাইয়ে কোনো লাভ হবে না। খারাপ ভালো বুঝবি কি করে? সেটা যদি বুঝতে পারতাম তাহলে তো ভালো লোকেদেরই শুধু খাওয়াতাম। আমার কাছে একটা উপায় আছে, তুমি এক কাজ করো, ভিন্ন ধর্মী এক ভোজের কথা বলো সবাইকে।
এখানে তুমি বলবে ভোজের আয়োজনের জন্য যা যা জিনিসপত্র লাগবে প্রত্যেকে তার বাড়ি থেকে কোনো না কোনো জিনিস নিয়ে আসবে। এভাবেই আয়োজন করা হবে। এটা আবার হয় নাকি? এটা করলে কেমন দেখা যাবে বল তো? এটা করলেই তো তুমি আসল ভালো লোক চিনতে পারবে, যারা তোমাকে ভালোবাসে। দেখবে তারা কিছু না কিছু নিয়ে অবশ্যই তোমার বাড়িতে আসবে, টাকার হিসেব করবে না। যারা তোমাকে ভালোবাসে না, বড় লোক, তুমি যাদের খাওয়াতে চাচ্ছিলে, তারা তখন আর আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যেহেতু এই বুদ্ধিটা বলেছিস, আমি এই বুদ্ধিটা করে দেখব, দেখি কি কাজে লাগে। যাক, শেষ পর্যন্ত তুমি আমার একটা কথা হলেও শুনলে। চলো, আমাকে ভাত দেবে এখন, চলো। কি গো বুড়ি, আজকে হঠাৎ করে সবাইকে সকাল সকাল এখানে ডেকে পাঠালে কেন? কানাই আমাকে এখানে ডেকে নিয়ে আসলো। তুমি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবে সবাইকে। আমার কথা শোনার জন্য আপনি এখানে এসেছেন, সেটা দেখে ভালো লাগছে। আমরা যে এখানে এসেছি সবাই, সেটা তোমার ভালো লাগছে না? তেমন কোনো ব্যাপার নয়, সবাই এসেছে সেটা দেখে ভালো লাগছে। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্যই আমি সবাইকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, কি জন্য ডেকে পাঠিয়েছো সে কথাগুলো বলো, কাজ আছে। আমি যে একটা ভোজের আয়োজন করেছি, আপনারা তো সবাই জানেন, তবে আমি এই ভোজটা একটু ব্যতিক্রম করতে চাই। ভোজের যাবতীয় জিনিসপত্র যা যা লাগবে, নেমন্ত্রণ ব্যক্তিরা সবাই বাড়ি থেকে নিয়ে আসবে, সেই সব জিনিস দিয়েই ভোজ করা হবে। এসব আবার কি কথা বলছো? এসব কথা বলার জন্যই ডেকেছি, এটাই হবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা বুঝতে পারছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, তোমরা ভেবে দেখো। বাবু, বুড়ি এসব কি বলে গেল? কিছুই তো বুঝলাম না। বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে ভোজের ভোজনে যেতে হবে। ভেবেছিলাম বুড়ির ওখানটায় যাব, বুড়ি যা শুরু করেছে ওখানটায় কোনোভাবেই যাব না। না যাওয়াটাই ভালো হবে। চলুন চলুন, এখান থেকে বাড়ির দিকে চলুন। এখানে এসে সময় নষ্ট করাটাই ভুল হয়েছে আমাদের। ঠাকুমা, তুমি তো ভালো করেই জানো আমরা তেমন একটা বড়লোক মানুষ নই। প্রতিদিন রোজগার করে তারপর আমাদের সংসার চলে। সেক্ষেত্রে আমরা তোমার ভোজের জন্য বেশি কিছু আনতে পারলাম না। চাল ডাল যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে এসেছি। আমি আর কি বলবো ঠাকুমা, আমার কথাও তো তুমি ভালো করে জানো। তপনের চাইতে আমার অবস্থা আরও খারাপ। আমি কিছুটা তেল আর লবণ নিয়ে এসেছি, সবাই কিছু কিছু আনলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে হবে। আর কাউকে তো দেখতে পাচ্ছি না ঠাকুমা। তোমার সেই বড় লোকগুলো কোথায়? তারা তো এখানে আসলো না। তারা এখানে আসবেও না ঠাকুমা। সৎ মানুষ, সৎ ঠাকুমার অতিথি ভোজনে মানুষজন এখানে এসেছে। খারাপ লোকেরা এখানে আসবে না। তাদের তো তাহলে নিজেদের জিনিসপত্র আনতে হবে। আমাকে আর তোরা লজ্জা দিস না চন্দন, সবটা আমি বুঝে গেছি। এবার তোমরা সবাই শোনো, সবার জন্য আমি ভোজের আয়োজন করেছি আগে থেকেই। শুধু দেখতে চেয়েছি সৎ লোকেরা কারা, ভালো লোক কারা। তোমরা এখানে এসে সেটা প্রমাণ করলে। যা নিয়ে এসেছো সবাই আবার ফিরিয়ে নিয়ে যাও। এখন সবাই হাতে হাত ধরে ভোজের আয়োজনের বাকি কাজকর্ম করো। দুপুরে আমরা সবাই একসাথে খাবো। ঠাকুমার জয় হোক, ঠাকুমার জয় হোক। কিরে কানাই, কি হয়েছে? তুই এভাবে এখানে তড়ি ঘড়ি করে আসলি কেন? একদম ঘেমে গেছিস দেখছি। ওইদিকে যে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে, অবাক কাণ্ড হয়েছে, যেটা আমরা কল্পনা করতে পারিনি। কোন দিকে আবার কি হয়েছে? কোন দিকে আবার কি অবাক কাণ্ড হলো? বুড়ির বাড়িতে যে ভোজের আয়োজন করা হয়েছিল, সেখানে তো বলা হয়েছিল ভোজের জন্য যার যার খাবারের দরকার সে আয়োজনের জন্য জিনিসপত্র নিয়ে আসবে। সবাই সেখানে জিনিসপত্র নিয়ে আসলেও বুড়ি কারোর কাছ থেকে সেগুলো রাখেনি, কারোর কাছ থেকে সেগুলো রাখেনি। তার মানে
সেখানে কোনো ভোজের আয়োজন হয়নি, তাই তো? সবকিছু পণ্ড হয়ে গেছে। আগেও জানতাম এটাই হবে, বুঝতে পেরেছিলাম, সেজন্য যাইনি। আরে না না বাবু, সেরকম কিছু নয়। সেখানে ভোজের আয়োজন করা হয়েছে, বুড়ি নিজ উদ্যোগে সেখানে আয়োজনটা করেছে। কারোর থেকে কিছু নেয়নি, বুড়ি শুধু দেখতে চাইছিল কারা যায় কারা যায় না। এই খবর তুই এখন আমাকে দিচ্ছিস? আমি তো সেখানে যাইনি। গ্রামের লোকেরা এখন আমাকে কি মনে করবে? তাহলে বুড়িও তো নিশ্চয়ই আমাকে বুঝে গেছে আমি কেমন মানুষ। এখন কি সেখানে ভোজের আয়োজন চলছে? আমি ঠিক বলতে পারছি না, তবে শুনলাম এখনো চলছে, সবাই নাকি খাচ্ছে। তাহলে চল চল, দ্রুত চল, সেখানে গিয়ে বলবো আসতে একটু দেরি হয়ে গেল। কানাই, ওক সব কিছু ঠিকঠাক করে ফেলতেই হবে। চল চল, তাড়াতাড়ি চল। তাহলে চলুন বাবু। আরে এই যে নিতাই বাবু চলে এসেছে। আরে দেখো দেখো সবাই, নিতাই বাবু এসেছেন, তার জন্য খাবারের ব্যবস্থা করো। আহা চন্দন, নিতাই বাবু তো অনেকটা দেরি করে ফেলেছে। তোমরা কি তার জন্য খাবার রাখতে ভুলে গেছিলে? না, এটা তোমাদের জন্য একদমই উচিত হয়নি। নিতাই বাবুর জন্য অবশ্যই খাবার রাখা দরকার ছিল। এছাড়া এত কষ্ট করে দৌড়ে এসেছেন মনে হচ্ছে। তোদের এত করে বলেছি নিতাই বাবুর জন্য খাবার রেখে দে, তিনি নিশ্চয়ই আসবেন। তোরা তো আমার কোনো কথাই শুনিস না। দেখি নিতাই বাবু আসলো, কিন্তু তার জন্য ভোজের কোনো খাবারই রইলো না। কিরে কানাই, তুই তো বলেছিলিস ভোজের অনুষ্ঠানে এখনো চলছে, সবাই নাকি খাচ্ছে। এখানে এসে তো সবকিছু উল্টো দেখছি। তোর জন্য আবারও আমি লজ্জিত হলাম এখানে। আমিও তো তেমনটা ভেবেছিলাম, ভেবেই এসেছিলাম। এখন তো দেখছি সবকিছু উল্টো হয়ে গেছে। চলুন চলুন বাবু, এখানে থাকলে আরো অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে, চলুন। আরে আপনারা দুজনে কি বলছেন নিজেদের মধ্যে? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। হাঁড়ির মধ্যে হাত দিয়ে দেখেন, যদি পোড়াবাসি কোনো খাবার থেকে সেগুলো খেতে পারবেন। আরে ঠাকুমা, দেখতেই তো পারছো নিতাই বাবু অনেক লজ্জিত হয়েছে। তাকে আর তোমরা কথা বলে লজ্জা দিও না। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।